আজকাল নিজেকে খুব স্বাধীন মনে হয়। কারোর প্রতি কোনো অভিযোগ নেই, কোনো এক্সপেকটেশনও নেই। কাউকে নিজের ব্যাপারে কোনো কিছু বলার মতো কোনো আগ্রহ নেই। নিজের মতো বেশ ভালো আছি এবং নিজের স্বাধীনতাটাকে খুব ভালোভাবে উপভোগ করছি। কারণ আমরা সবাই চাই স্বাধীন একটা জীবন। সেটার থেকে বেশি বোধহয় আর কেউ কিছুতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তার জন্যেই তো এত লড়াই, এত যুদ্ধ করা হয়েছিল। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈশা স্টাডিজের নতুন সকালে তোমাদের সকলকে রোদ ঝলমলে ওয়েলকাম জানাই। কোথাও ঘুরতে গেলে দেখবে যত জামা কাপড় নিয়ে যাওয়া হয় সব কটা ইউজ ঠিক হয় না, অন্তত আমার তো তাই হয়। আমি অন্তত যদিন ঘুরতে যাওয়ার ডেট থাকে তটা জামা তো নিয়েই, তার সাথে এক্সট্রা একটা দুটো জামা নিয়েই থাকি। আর আমার মেয়ের জন্য তো এক্সট্রা অনেকগুলো জামা বেশি করে নিয়ে থাকি। ছোট বাচ্চা মেয়ে কখন জল ফেলে দেবে, কখন নষ্ট করে দেবে, কখন নোংরা করে দেবে, এবং সেই চক্করে এক্সট্রা জামাগুলো যেগুলো নিয়ে যাওয়া হয় সেগুলো সবসময় পরা হয়ে ওঠে না। তখন সেগুলো আমি এইভাবে রোদে ফেলে দিই। রোদ দেওয়ার পর সেটাকে ঝেড়ে পুড়ে ভালো করে ভাঁজ করে তুলে রাখি। গতকাল জামা কাপড়গুলো কেচেছিলাম। হালকা বিস্তর রোদ আসছিল এবং ওয়েদারটা একটু মেঘলা মেঘলা জাতীয় ছিল। তাই ভাবলাম আজকে একটু ঝলমলে রোদের মধ্যে জামা কাপড়গুলো ফেলে দিই, একটু গরম হয়ে যাক, তারপরে ভাঁজ করে তুলে রাখবো। জামা কাপড়গুলো আমার ঠাকুমাকে দেখতাম এরকম করে রোদের মধ্যে ফেলে দিতে। আমাদের ঘরে যখনই জামা কাপড় তোলা হতো বা রাখা হতো, যাই হোক না কেন, যদি কোনো দিন যে রোদ না আসতো বা রোদে জামা কাপড় শুকানো না হতো, পরের দিন সেই জামা কাপড়গুলো আমার ঠাকুমা অবশ্যই রোদের মধ্যে এপাট ওপাট করে ফেলে দিত। আবার জামা কাপড় যখন মেলা থাকতো তখন খানিকটা শুকিয়ে গেলে সেটা আবার কিন্তু উল্টে দিত। আমার ঠাকুমার দিকে শেখা এই জিনিসগুলো আমিও চেষ্টা করি একটু আধটু নিজের জীবনের মধ্যেও অ্যাপ্লাই করার। মনে হয় এটাতে অনেক কিছু সায়েন্টিফিক জিনিস লুকিয়ে আছে, যেগুলো আমার ঠাকুমা হয়তো জানতো না, কিন্তু সে হয়তো এই ভেবে রাখতো যে গরম হবে, কিন্তু জিনিসটার মধ্যে কিন্তু অনেক সায়েন্টিফিক জিনিস আছে। যেমন আমাদের জামা কাপড়গুলো রোদে শুকানো হয় কেন? রোদে ভালোভাবে শুকিয়ে তার মধ্যে যত জার্মস থাকে, কীটাণু থাকে, সেগুলো রোদের মধ্যে ভালো সূর্যের আলোতে সেইগুলো মরে যায় এবং আমাদের কোনো রকম ফ্যাঙ্গাস শরীরের মধ্যে আসতে পারে না। এবার যখন রোদ পাচ্ছে না প্রপার শোকাবার জন্যে, তখনই কিন্তু এগুলোর প্রবলেমগুলো দেখা দেয়। তখন সেই জামা কাপড়গুলো থেকে হয়তো সেটা শুকিয়ে গেছে কিন্তু প্রপার রোদে শোকায়নি, তখন সেগুলো থেকে অনেক অ্যালার্জেটিক সম্ভাবনা আমাদের শরীরের মধ্যে আসতে থাকে। অনেক স্কিন অ্যালার্জি আসতে থাকে, অনেক প্রবলেম ফেস করতে হয়। তার জন্য একটু রোদে ফেলে দেওয়া। যাই হোক, আমি না আজকে একটু কচুরি খাবো। আমার মা কালকে কচুরি পাঠিয়েছিল, তো ভাবলাম মাইক্রোওয়েভে গরম করে নিই। মাইক্রোওয়েভটা কেনার পর আমার যে কী সুবিধা হয়েছে কি বলবো। যে কোনো জিনিস গরম করার ক্ষেত্রে জাস্ট ঢুকিয়ে দিচ্ছি আর ফটাফট গরম হয়ে যাচ্ছে। এই যেমন দেখো, এই কচুরিগুলো যদি গরম করতে যেতাম সেই তাওয়ার মধ্যে বা জালি দিয়ে সেঁকতে হতো বা কড়াই দিয়ে সেঁকতে হতো, কিন্তু প্রপার যখন করেছে ঠিক তখনকার মতো সুন্দর স্বাদ কিন্তু পেতাম না। কিন্তু মাইক্রোওয়েভে যখন গরম করলাম তখন এত সুন্দর গরম হয়েছে যে মনে হচ্ছে যেন একদম টাটকা খাচ্ছি। ইভেন বিরিয়ানি, ফ্রাইড রাইস, কোনো জাতীয় রাইস যদি তুমি গরম করো, মানে ভাতও যদি গরম করো মাইক্রোওয়েভে, একদম ফ্রেশ গরম হচ্ছে, যেটা আমাদের গ্যাসে গরম করতে অনেকটা প্রবলেম ফেস করতে হয়। তবে এবারের বাজেটে কিন্তু মাইক্রোওয়েভের দাম কমছে, শুনেছো তো? সুতরাং এখনও পর্যন্ত যারা নাওনি তারা কিন্তু নিঃসন্দেহে নিয়ে নিতে পারো। যাই হোক, চলো আমি ব্রেকফাস্টটা একটু এনজয় করে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাব। আজকে না একটা নতুন রেসিপি ট্রাই করব। আমি জানি না তোমরা কেউ ব্রকোলি খাও কি না, আমি অন্তত খেতাম না, কারণ আমার ব্রকোলি দেখলেই কেমন একটা ঘেন্না ঘেন্না লাগতো। সিরিয়াসলি একদম পছন্দ ছিল না। কিন্তু হাজব্যান্ড মশাই দেখি এত বড় একটা ব্রকোলি নিয়ে চলে এসছে, নিয়ে এবার সেটাকে রান্না করব কি করে সেটাই খুঁজে পাচ্ছি না, কারণ আমি জানিই না সেটা কীভাবে রান্না করতে হয়, আর খেতে অখাদ্য লাগে আমার। তো আমি ইউটিউবে দেখলাম, যেমন আমরা আজকালকার দিনে সবাই ছোট থেকে বড়, তারপরে বুড়ো থেকে ইয়াং সবাই ইউটিউব দেখে রান্না করার চেষ্টা করি। তো ইউটিউবে একটা রেসিপি দেখলাম, তো দেখলাম খুব ইজিভাবে বেশ মশলা টশলা দিয়ে কষিয়ে ভাজা ভাজা মতো করছে, একটু আলু পেঁয়াজ এই সমস্ত দিয়ে।
তো আমি ভাবলাম ঠিক আছে আজকে ওটা ট্রাই করা যাক। কিন্তু ট্রাস্ট মি, ব্রোকলিটা করার পর আমি নিজেই অবাক হয়ে গেছি যে কী করে এত সুন্দর টেস্টি খেতে হয়ে গেল। যাই হোক, তোমাদেরকে রেসিপিটা ঝট করে একটা ওভারভিউ দিয়ে দিই। পুরো রেসিপিটা কিন্তু দেখতে গেলে তোমরা এমনি ইউটিউবে পেয়েই যাবে। আমি জাস্ট একটা টাচ আপ করে দিয়ে যাচ্ছি। আমি মোটা মোটা করে লম্বা লম্বা করে আলু কেটেছি এবং ব্রোকলিটা প্রথমে একটু ভেজে নিয়েছি সর্ষের তেলে। দেন পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটু টমেটো কুচি দিয়ে মশলা বানিয়েছি। তার মধ্যে একটু জিরে, একটু ধনে দিয়েছি। দিয়ে আলুগুলো দিয়ে ভাজা হয়ে গেলে লাস্টে ব্রোকলি দিয়ে একটু ভাজা ভাজা করে নামাবার সময় চিনি ছড়িয়ে নামিয়ে নিয়েছি। আর লবণ স্বাদ মতো যতটুকু অ্যাড করতে হয়, কিন্তু অবশ্যই এই ভাজাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে। কিন্তু ট্রাস্ট মি, খেতে ভীষণ টেস্টি হয়েছিল। মানে আমি নিজেও ভাবতে পারিনি যে ব্রোকলিটা এত টেস্টি হবে। আমার মেয়েকে যে দেওয়ার পরে মেয়ে সুন্দরভাবে খেয়ে নিল। মানে বলো, এই জিনিসটার মধ্যে কিন্তু পুষ্টিগুণ অনেক বেশি, কিন্তু কোনো বাচ্চা এটা খেতে চায় না। সবাই বলে ফুলকপি খাবো, কিন্তু ব্রোকলি কেউ খেতে চায় না। কিন্তু যদি এইভাবে রান্না করে দাও তাহলে কিন্তু অবশ্যই খেয়ে নেবে। তার সাথে ঝুরঝুরি আলু ভাজা ছিল, আর একটু মাংস কষা ছিল, আর বেগুন ভাজা ছিল। এই ছিল আজকে আমাদের মেনু। একদম সিম্পল, খুব একটা হাবিজিবি রান্না নয়, কিন্তু যে কটা ছিল সে কটা দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যায়। এই যে দেখো আমার সুকন্যা, সে কিন্তু নিজে হাতে ভাত খাচ্ছে আর ব্রোকলি তুলে তুলে খাচ্ছে। তাকে আমি জিজ্ঞেস করলাম কী রে কেমন হয়েছে, বলছে টেস্টি। এরপরে বাকি দিনটা আর কোনো কিছু ভিডিও করা হয়ে ওঠেনি। নেক্সট দিন সকালে আমরা বেরিয়েছিলাম আমার মেয়েটার লাস্ট পিটিএ এই সেশনের অ্যাটেন্ড করতে। পিটিএ অ্যাটেন্ড করে আমরা চলে গেছিলাম আমাদের দুর্গাপুরের যে জগন্নাথ মন্দির আছে সেখানে। আমাদের খুব বাবা টানাচ্ছিল, কিন্তু এখন তো আর পুরী যাওয়ার সম্ভব নয়। মেয়ের একদম ফাইনাল পরীক্ষা দোরগোড়ায় চলে এসছে। তো ভাবলাম এখানকার জগন্নাথ মন্দির থেকেই ঘুরে আসা যাক। তো মেয়ের সাথে এখানে সেই ব্যাপারে আলোচনা করছি এবং মেয়ে বলছে আমাকে একটা আইসক্রিম কিনে দাও। আমি বললাম এখন আর কোনো মতেই আইসক্রিম হবে না, হালকা ঠান্ডা রয়েছে, এখনও ঠান্ডা যায়নি, তার উপরে ফাইনাল পরীক্ষা আগে হোক তারপরে। আর এই স্কুলের বাইরে না, এগুলো একটা বিশাল বড় স্ক্যাম, জানো তো। প্রত্যেকটা স্কুলের বাইরে দেখেছি আইসক্রিম, ঝালমুড়ি, বিভিন্ন খাবারের দোকান বসে আছে। আচ্ছা, ঠান্ডার মধ্যে স্কুলের বাইরেতে আইসক্রিম বসার কি দরকার বলুন তো। যাই হোক, এই দেখো জগন্নাথ বাবার দর্শন করো, দেখো তোমার দিনটা ভীষণ ভালো যাবে। আর এইটা হচ্ছে আমাদের দুর্গাপুরের জগন্নাথ মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ ওপরে বিষ্ণুদেবের ছবি করা রয়েছে, কি সুন্দর লাগছে না। আর উপরে চক্রটা দেখো, একদম পুরীর জগন্নাথ মন্দিরের মতো করা। এখানে ভোগও পাওয়া যায়, মহাভোগও পাওয়া যায়, কিন্তু তার জন্য আগে থাকতে ভোরবেলা 7টা 8টা নাগাদ কুপন কাটতে হয়। যেই তুমি কুপন কাটো, এখানে মহাভোগ পাওয়া যায়, ঘরে নিয়ে গিয়ে প্যাকিং করেও খেতে পারো বা এখানেও খেতে পারো। দেখলাম বেশ অনেক ছোট বাচ্চা ছেলে মেয়ে এখানে এসে বসে আছে। আশেপাশে কোনো স্কুল আছে বোধহয়, আমি ঠিক জানি না। দেন আমরা ঘর চলে এলাম। আজকের দিনটা খুব ভালো করে কাটলো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। লাভ ইউ।